পার্লামেন্ট চত্বরেই চলল দুপক্ষের হাতাহাতি কিল ঘুষি। বৃহস্পতিবার ভারতের পার্লামেন্ট ভবন প্রাঙ্গণে দেখা গেল নাটকীয় এক দৃশ্য। পার্লামেন্ট সদস্যদের মাঝে হাতাহাতির ঘটনায় আহত হলেন দুজন সাংসদ। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্তব্যকে ঘিরে নয়াদিল্লিতে বিরোধী দলের সংসদ সদস্যদের সঙ্গে ক্ষমতাসীন বিজেপির সদস্যদের হাতাহাতিতে বিজেপির দুজন সংসদ সদস্য মাথায় আঘাত পেয়েছেন। এই ঘটনায় আহতরা হলেন ওড়িশার সংসদ সদস্য প্রতাপ সারঙ্গী এবং উত্তরপ্রদেশের সংসদ সদস্য মুকেশ রাজপুত। তাদেরকে নয়াদিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিতর্কের সূত্রপাত গত মঙ্গলবার। সেদিন ভারতীয় সংবিধান প্রণেতা বি.আর. আম্বেদকরকে নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিতর্কিত একটি মন্তব্য করেন। রাজ্যসভায় সংবিধানের ৭৫ বছর নিয়ে বিতর্কের শেষে বক্তৃতায় অমিত শাহ বলেন, এখন একটা ফ্যাশন হয়েছে আম্বেদকর আম্বেদকর। এতবার ভগবানের নাম নিলেও ৭ জন্ম পর্যন্ত স্বর্গলাভ হতো। आम्बेडकर 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 इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। তার এই মন্তব্যের পরই ফুঁসে উঠতে শুরু করে বিরোধী দলীয় এমপিরা। পার্লামেন্টে শুরু হয় ব্যাপক হইচই। অমিত শাহকে অবিলম্বে নিজের মন্তব্যের জন্য ক্ষমা চাইতে বলেন রাহুল গান্ধী। পার্লামেন্টের ভেতরে আম্বেদকরের ছবি টাঙিয়ে জানানো হয় প্রতিবাদ। এছাড়া ভারতের বিভিন্ন জায়গায় অমিত শাহের বিরুদ্ধে চলে প্রতিবাদ, ওঠে তার পদত্যাগের দাবি। বৃহস্পতিবার সকালেও অমিত শাহের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে পার্লামেন্টে ঢুকেছিল কংগ্রেস, কিন্তু কক্ষে প্রবেশের আগেই শুরু হয় ঝামেলা। বিরোধীরা এগোলে দুপক্ষের মধ্যে বাদানুবাদ ও হাতাহাতি শুরু হয়। এই সময়ই ধাক্কাধাক্কিতে পড়ে যান বিজেপি এমপি প্রতাপ সারঙ্গী ও মুকেশ রাজপুত। বিজেপির অভিযোগ, রাহুলের ধাক্কায় মুকেশ পড়ে যান সারঙ্গীর গায়ের উপর। এতে দুজনই মাথায় চোট পান। পরে তাদেরকে আইসিইউতে ভর্তি করা হয়। তবে অভিযোগ উঠেছে, আইসিইউতে ভর্তি হয়ে বিজেপির সদস্যরা ঘটনাটিকে অতিরঞ্জিত করেছেন। ফলে এই ঘটনাকে বিজেপির নতুন নাটক হিসেবেও আখ্যা দেন অনেকে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী সাংবাদিকদের বলেন, আম্বেদকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে অমিত শাহ যে ভুল করেছেন তা ধামাচাপা দিতেই নতুন বিতর্ক তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সংসদের বাইরের অশান্তি বিজেপির পূর্ব পরিকল্পিত বলেও দাবি করেন তিনি। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যের আসল সমস্যা ইরানের ইসলামী সরকার। সম্প্রতি এমন মন্তব্য করেছেন সিরিয়ার নতুন শাসক আহমেদ হুসাইন আল শারার। বাশারকে হটিয়ে গদির দখল নেয়া বিদ্রোহী এই নেতা আল জোলানি নামেই পরিচিত। তার এমন কথায় নড়েচড়ে বসেছে মধ্যপ্রাচ্য। ভূরাজনৈতিক অঙ্গনে সিরিয়াকে নিয়ে শুরু হয়েছে নতুন প্রতিযোগিতা। একদিকে দেশটিতে নিজেদের প্রভাব ধরে রাখতে চায় পুরনো মিত্র ইরান ও রাশিয়া, অন্যদিকে পট পরিবর্তনের ফায়দা নিতে তৎপর ইসরায়েল ও তুরস্ক। মস্কোর বদলে নতুন সরকার যেন ওয়াশিংটনের স্বার্থ দেখে, সে ব্যাপারে দেনদরবার শুরু করেছে যুক্তরাষ্ট্র। এসব অনিশ্চয়তার মাঝে প্রশ্ন উঠেছে, কোন দিকে গড়াচ্ছে সিরিয়ার ভবিষ্যৎ? নানা পক্ষের কাড়াকাড়িতে আদৌ কি শান্তির দেখা পাবে দেশটির জনগণ? বাশারের পতনের পর এখনও নতুন দিনের আশায় আছে স্বৈরশাসক মুক্ত সিরিয়া। স্থিতিশীল ও শান্তিপূর্ণ দেশ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এর প্রধান আল জোলানি। সিরিয়াকে আফগানিস্তানের মতো বানিয়ে ফেলবে এইচটিএস, এমন অভিযোগ উড়িয়ে দিয়েছেন তিনি। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই নেতা জানান, সিরিয়া এখন যুদ্ধক্লান্ত। প্রতিবেশী কোনো রাষ্ট্র কিংবা পশ্চিমা বিশ্বের জন্য হুমকি নয় তার দেশ। আহমেদ হুসাইন আল শারার অতীত নিয়ে সন্দেহ থাকলেও আন্তর্জাতিক মহলে তার বর্তমান ভূমিকা সিরিয়ার জন্য ইতিবাচক ফল বয়ে আনতে পারে বলে মনে করেন অনেক বিশ্লেষক।
সিরিয়ায় স্থিতিশীল পরিস্থিতি ও দেশ গঠন প্রক্রিয়া যখন চলমান, সেই একই সময়ে রাষ্ট্রটির ভবিষ্যৎ নির্ধারণে নিজ নিজ স্বার্থ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে বিশ্বের প্রভাবশালী বিভিন্ন দেশ। বাশারের পতনে ভূমিকা রাখা বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে দেখা গেছে ব্যাপক আগ্রহ। এর মাঝেই দেশব্যাপী পুরোদমে নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠার চেষ্টা করছে বাশার বিরোধী বিদ্রোহে নেতৃত্ব দেয়া HTS। তবে কার্যকর রাষ্ট্র পুনর্গঠন করতে হলে আল জোলানির জন্য বড় চ্যালেঞ্জ হবে আঞ্চলিক অখণ্ডতা ফিরিয়ে আনা। হায়াত তাহরির আল শাম ও সিরিয়ার বিভিন্ন গোষ্ঠীগুলোর মধ্যে ক্ষমতা ভাগাভাগি করার মতো সমঝোতা না হলে দেশটির সামনে রয়েছে ভয়াবহ বিপদ। বাশারের পতনের দিন থেকেই ইসরায়েল ঘোষণা করেছে সিরিয়ার সঙ্গে শান্তি চুক্তি থেকে সরে আসছে তারা। দামেস্ক সহ বিভিন্ন অঞ্চলে ৫ শতাধিক হামলা চালিয়েছে তেল আবিব। ইসরায়েলি সামরিক বাহিনী বেছে বেছে ধ্বংস করেছে সিরিয়ার বিভিন্ন সামরিক স্থাপনা, অস্ত্র উৎপাদন কারখানা, গোলাবারুদের গুদাম। একই সাথে দুই দেশের সীমান্তে গোলান মালভূমির বাফার জোনের দখল নিয়েছে ইসরায়েলি বাহিনী। ১৯৭৩ সালের পর এবারই প্রথম বাফার জোন অতিক্রম করে সিরিয়ার ভূখণ্ডেও ঢুকে পড়েছে দখলদার সেনারা। HTS নেতা আহমেদ হুসাইন আল শারা আল জোলানির কথায় আশ্বাসের সুর থাকলেও আগামী কয়েক মাস তার জন্য হবে কঠিন পরীক্ষা। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করেন, সংঘাত পরবর্তী পরিস্থিতিতে সিরিয়াকে স্থিতিশীল করতে ব্যর্থ হলে আফগানিস্তান, ইরান ও লিবিয়ার মতোই বিপজ্জনক হতে পারে দেশটির ভবিষ্যৎ। সেক্ষেত্রে বাশারের শাসনামল শেষ হলেও বাস্তবে খুব একটা পরিবর্তন হবে না সাধারণ সিরিয়ানদের ভাগ্য। তখন মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক শক্তিগুলোর টানাটানির কবলে পড়ে অন্তহীন অনিশ্চয়তার পথেই হাঁটবে সিরিয়া। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। বাংলাদেশের বিরুদ্ধে তথ্যযুদ্ধ চালাচ্ছে ভারতের বিজেপি সমর্থিত গদি মিডিয়া। ভুইফোর বিভিন্ন চ্যানেল কিংবা প্রতিষ্ঠিত অনেক গণমাধ্যমের প্রচারিত প্রোপাগান্ডা দেখে মনে হতে পারে ভয়ঙ্কর কোনো সাম্প্রদায়িক দাঙ্গার মুখে দাঁড়িয়ে আছে গোটা রাষ্ট্র। হিন্দু মৃতদেহে রাজধানী ঢাকা ভরে যাওয়া কিংবা অন্তর্বর্তী সরকারের তরফ থেকে হিন্দু নিপীড়ন মেনে নেয়ার মতো বানোয়ার তথ্য ছড়িয়ে তৈরি করা হচ্ছে আতঙ্কের পরিবেশ। কিন্তু গণমাধ্যমে তথ্যযুদ্ধ চালানোর মধ্য দিয়ে আসলে কি পেতে চাইছে মোদিপন্থী ভারত? সংখ্যালঘুদের সুরক্ষার দোহাই দিয়ে কেন করা হচ্ছে ঘৃণার রাজনীতি? দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার মতো স্পর্শকাতর বিষয় নিয়ে লাগাতার প্রশ্ন তোলা এসব কন্টেন্ট, নিউজ ও তথ্য সরবরাহকে খুব একটা হালকা করে দেখার সুযোগ নেই। নিরাপত্তা বিশ্লেষকরা মনে করছেন, ভারতের বিভিন্ন রাজনৈতিক দল ও নেতাদের পাশাপাশি বিতর্কিত মিডিয়াগুলো বাংলাদেশের বিরুদ্ধে প্রকাশ্যে যে মনোভাব দেখাচ্ছে, এর প্রভাবে আগামীতে দেশের জন্য তৈরি হতে পারে বড় কোনো নিরাপত্তা ঝুঁকি। সংঘবদ্ধ এমন প্রচারণাকে তথ্যযুদ্ধের অংশ বলে মনে করছেন অনেকে। তারা বলছেন, বিশ্ব পরিমণ্ডলে ধর্মীয়ভাবে সহনশীল রাষ্ট্র হিসাবে পরিচিত বাংলাদেশের যে ইমেজ রয়েছে, সেটি নষ্ট করার গভীর ষড়যন্ত্রও হতে পারে ভারতীয় গণমাধ্যমের চালানো এই ধরনের ক্যাম্পেইন। বাংলাদেশের হিন্দুদের জানমাল সুরক্ষিত করা নিয়ে নিয়মিত দাবি ও প্রতিবাদ জানিয়ে আসছে ভারত। অথচ চলমান পরিস্থিতিতে দেশটির গণমাধ্যম ও বিজেপির শীর্ষস্থানীয় নেতাদের আচরণ বলছে ভিন্ন কথা। ভারত যদি বাংলাদেশে হিন্দুদের সুরক্ষা নিশ্চিত করতে চায়, তাহলে মিডিয়াতে বিবৃতি দিয়ে কিংবা প্রকাশ্যে কড়া সমালোচনা করে কাজ হবে না। বিবিসিকে ঠিক এমনটাই জানিয়েছেন দিল্লির প্রথম সারির স্ট্র্যাটেজিক থিঙ্ক ট্যাঙ্ক মনোহর পারিকার IDSA এর সিনিয়র ফেলো ডক্টর পট্টনায়ক। তার দাবি, মিডিয়াতে ঢাকঢোল পেটালে আরও খারাপের দিকেই যাবে পরিস্থিতি। শেখ হাসিনার পতনের পর গত কয়েক মাসের মধ্যে সংখ্যালঘুদের দুর্দশা নিয়ে রিপোর্ট, একতরফা আলোচনা ও প্রমাণ ছাড়া দায় চাপানোকে নিজেদের দায়িত্ব হিসাবে নিয়েছে ভারতের অনেক গণমাধ্যম। প্রচারিত খবরের বেশিরভাগ ফেক নিউজ বা অতিরঞ্জিত হলেও দেশটির সাধারণ জনগণের মাঝে রীতিমতো সাড়া ফেলেছে এসব তথ্য। এর মধ্য দিয়ে দুই দেশের আমজনতার মনে সাম্প্রদায়িক ঘৃণা ও সন্দেহ উস্কে দিচ্ছে ভারতীয় মিডিয়াগুলো। বাংলাদেশ বিরোধী এসব প্রোপাগান্ডার বিরুদ্ধে সরকার ও বিভিন্ন পর্যায় থেকে শক্তিশালী পদক্ষেপ না নিলে আগামীতে আরও ভয়ঙ্কর হতে পারে পরিস্থিতি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। बांग्लादेश के हिंदुओं पर अत्याचार बंद करो, बंद करो। बांग्लादेश के हिंदुओं
শান্ত হওয়ার বদলে প্রতিদিন লাফিয়ে বাড়ছে বাংলাদেশ ও ভারতের মধ্যকার চলমান উত্তেজনা। সম্প্রতি অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছে ভারত। দিল্লিতে অনুমোদনহীন যেসব বাংলাদেশি বসবাস করছে তাদের সন্তানদের শনাক্ত করার নির্দেশ দিয়েছে নগরীর পৌর কর্পোরেশন। অবৈধ বাংলাদেশিদের দখলে থাকা জমি উদ্ধারে নেওয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থাও। এখানেই শেষ নয়, বৈধতাহীন বাংলাদেশি অভিবাসীদের আটক রাখার জন্য মুম্বাইয়ে আলাদা বন্দিশালা বা ডিটেনশন সেন্টার তৈরির কথা জানিয়েছেন মহারাষ্ট্র প্রদেশের মুখ্যমন্ত্রী। এসব খবর প্রকাশ করেছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দু ও বার্তা সংস্থা ANI। হাসিনার পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে চলছে নানা পর্যায়ের টানাপোড়েন। গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে ঘটনাবহুল সময় পার করছে দুই প্রতিবেশী রাষ্ট্র। ভারতের জাতীয় রাজনীতিতে আগের চাইতে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে বাংলাদেশি অভিবাসী ইস্যু। এমন পরিস্থিতিতে শিক্ষা প্রতিষ্ঠানে অবৈধ বাংলাদেশিদের সন্তান শনাক্তের বিষয়টি উদ্দেশ্যমূলক বলে মনে করছেন অনেক বিশ্লেষক। এর পাশাপাশি দিল্লিতে অবৈধ বাংলাদেশি শিশুদের জন্মসনদ না দেওয়ার ব্যাপারে স্বাস্থ্য বিভাগকে সতর্ক থাকার আদেশ দিয়েছে নগর কর্তৃপক্ষ। ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ইস্যুকে বরাবরই নির্বাচনী হাতিয়ার হিসাবে ব্যবহার করে আসছে বিজেপি। 2019 সালের ধারাবাহিকতায় সর্বশেষ জাতীয় নির্বাচনেও একই কার্ড ব্যবহার করেছে তারা। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের দেয়া ডিটেনশন ক্যাম্প তৈরির ঘোষণা নতুন করে সামনে আনছে অভিবাসী ইস্যু। বিদেশি নাগরিকদের সাধারণ জেলে রাখা যায় না, এই কারণ দেখিয়ে অবৈধ বাংলাদেশিদের জন্য মুম্বাইয়ে বিশেষ বন্দিশালা চালুর কার্যক্রম ও পুলিশের ব্যাপক ধরপাকড় স্থানীয় অভিবাসীদের জন্য হয়ে উঠবে আতঙ্কের কারণ। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক হাসিনার মতো একতরফা না হয়ে সমতা ও মর্যাদার ভিত্তিতে হয়, সেটা নিয়ে গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। ঢাকায় এসে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। বিশ্লেষকরা বলছেন, দিল্লি ও মুম্বাইয়ে অবৈধ বাংলাদেশি অভিবাসীদের বিষয়ে নেয়া কঠোর পদক্ষেপ তৈরি করতে পারে বিরূপ প্রতিক্রিয়া। সাম্প্রতিক সফরে ভারতের পররাষ্ট্র সচিব জানিয়েছেন, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে গুরুত্ব দেয় তার দেশ। অথচ গত 4 মাস ধরে নানা অজুহাতে বাংলাদেশিদের ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর হওয়া যে কোনো রাষ্ট্রের জন্য স্বাভাবিক ও আইনগতভাবে সঠিক। কিন্তু ঢাকা ও দিল্লির নাজুক সম্পর্কের মাঝে অবৈধ বাংলাদেশিদের নিয়ে ভারতের অবস্থানকে উস্কানিমূলক বলে মনে করেন অনেক বিশ্লেষক। এসব কার্যক্রমের ফলে দুই দেশের সম্পর্কে পড়বে নেতিবাচক প্রভাব। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। ইয়েমেনের হামলা ঠেকাতে নড়েচড়ে বসেছে ইসরায়েল। হুথিদের হামলার প্রতিশোধ নিতে কড়া বার্তা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। রবিবার নেতানিয়াহু বলেন, হুথিদের কারণে বিশ্ব নৌ পরিবহন এবং আন্তর্জাতিক ব্যবস্থা আজ হুমকির মুখে। ইসরায়েলি সেনারা যথাসময়ে তাদের সাহায্য করবে। আমরা যেহেতু ইরান সমর্থিত শক্তির বিরুদ্ধে কাজ করছি, তাই হুথিদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশগুলো ইয়েমেনের এই যোদ্ধাদের শুধু আন্তর্জাতিক শিপিংয়ের জন্য নয়, আন্তর্জাতিক ব্যবস্থার জন্যও হুমকি হিসেবে দেখে। তাই আমরা দৃঢ় সংকল্পের সাথে কাজ করব। সময় লাগলেও তাদেরও অন্যদের মতো ফল ভোগ করতে হবে। এর মধ্যেই গাজায় বোমা হামলা চালিয়ে অন্তত 50 ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। হামলার প্রধান লক্ষ্যবস্তু হয়ে দাঁড়িয়েছে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়া হাসপাতাল ও স্কুলগুলো। রবিবার গাজা সিটির একটি স্কুলে হামলা চালিয়ে 8 ফিলিস্তিনিকে হত্যা করে ইসরায়েলি সেনারা। জাবালিয়া ও আল মাওয়াসিতে হত্যা করা হয় 15 জনকে। নুসাইরাত শরণার্থী শিবির এবং কামাল আদ-দওয়ান হাসপাতালও ইসরায়েলি হামলা থেকে রক্ষা পায়নি। নৃশংস হামলার মধ্যেই হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়েছে নেতানিয়াহু প্রশাসন। তবে হাসপাতালের পরিচালক জানিয়েছেন, অক্সিজেন এবং ইনকিউবেটর প্রয়োজন এমন শিশুসহ 400 বেসামরিক লোক হাসপাতালটিতে অবস্থান করছে। এই অবস্থায় এটি খালি করা সম্ভব না। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ইরানের প্রক্সি বাহিনী কাজ করার বিষয়টি অস্বীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি বলেন, ইরান কারো সাহায্য নিয়ে শত্রুর মোকাবেলা করে না। তেহরান নিজস্ব শক্তির ব্যাপারে আত্মবিশ্বাসী। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।
ইরানে গুপ্ত হামলা চালিয়ে হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়াকে হত্যায় ইসরায়েলি জড়িত ছিল। অবশেষে এই প্রথমবারের মতো সেই দায় স্বীকার করেছে তারা। এর মধ্য দিয়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত আরও উস্কে উঠতে পারে বলে আশঙ্কা দেখা দিয়েছে। সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস হানিয়াকে হত্যায় ইসরায়েলের সংশ্লিষ্টতার কথা তুলে ধরেন। হানিয়াকে হত্যায় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস IDF জড়িত ছিল বলে নিশ্চিত করেন তিনি। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ইসরায়েলে একের পর এক মিসাইল হামলা চালাচ্ছে। এতে হতাহতের ঘটনাও ঘটছে। এসব হামলাকে সন্ত্রাসী কার্যক্রম উল্লেখ করে কাটস বলেন, হুতিদের ওপর চরম আঘাত হানবে ইসরায়েল, তাদের নেতাদেরও কতল করা হবে, ঠিক যেভাবে তেহরান, গাজা ও লেবাননে ইসমাইল হানিয়া, ইয়াহিয়া সিনওয়ার ও হাসান নাসরুল্লাহকে করা হয়েছে। এ প্রসঙ্গে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী আরও বলেন, ইসরায়েল হামাসকে পরাজিত করেছে, হিজবুল্লাহর বিরুদ্ধে জয়লাভ করেছে আর ইরানের প্রতিরক্ষা ব্যবস্থাকেও নাস্তানাবুদ করেছে। সিরিয়ায় আসাদ সরকারকেও হটিয়েছে তেল আবিব। হুতিরা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যেতে থাকলে ইয়েমেনেরও একই পরিণতি হবে। হোদেইদা ও সানায় চালানো হবে হামলা। এ সময় ইয়েমেনকে ইরানি মদতপুষ্ট সর্বশেষ ঘাঁটি বলে উল্লেখ করেন কাটস। চলতি বছরের 31 জুলাই ইরানের রাজধানী তেহরানে গুপ্ত হামলা চালিয়ে হত্যা করা হয় হামাস নেতা ইসমাইল হানিয়াকে। ওই হত্যাকাণ্ডের জন্য শুরু থেকেই ইসরায়েলকে দায়ী করে আসছিল ইরান ও হামাস। তবে এতদিন তা স্বীকার করেনি ইসরায়েল। নিহত হওয়ার সময় হানিয়া তেহরানের একটি রাষ্ট্রীয় অতিথিশালায় অবস্থান করছিলেন। হানিয়া ওই অতিথিশালার যে কক্ষে অবস্থান করছিলেন তার কয়েক সপ্তাহ আগে গোপনে সেখানে বোমা স্থাপন করে রাখে ইসরায়েল। ওই বোমা বিস্ফোরণেই হানিয়ার মৃত্যু হয়। এর আগের দিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন হামাসের এই নেতা। ইরান শুরু থেকেই বেআইনিভাবে নিজ দেশের অতিথি হানিয়াকে হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারি দিয়ে আসছে। ওই ঘটনায় ব্যাপক ক্ষোভ জানায় ইরানের মিত্র হুতিরাও। গাজায় চলমান যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলে একের পর এক মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে এই গোষ্ঠী। গত শনিবারও তাদের ছোড়া একটি মিসাইল তেল আবিবে আছড়ে পড়ে। হুতিদের একের পর এক এসব হামলায় ব্যাপক নিরাপত্তা ঝুঁকিতে পড়েছে ইসরায়েলিরা। হিজল জোবায়ের, বাংলা ভিশন। ক্রিসমাসের ঝলমলে আলোয় বিশ্বের বিভিন্ন দেশে চলছে উৎসবমুখর উদযাপন, অথচ তীব্র ক্ষুধা ও হাড় কাঁপানো শীত অসহনীয় করে তুলেছে গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জীবন। বিপদ বাড়িয়েছে জিনিসপত্রের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি। একটি তাঁবুর দাম 1 লাখ টাকার বেশি, কম্বল কিনতে খরচ 11,000 টাকা, 10,000-এর পায়জামা, 8,000 টাকা দিয়ে জুতা, এক বস্তা আটার মূল্য 35,000 টাকা। আশ্রয় শিবিরগুলোতে পাতলা কাপড় গায়ে কাঁপছে ক্ষুধাকাতর অসংখ্য মানুষ। আরও করুণ শিশুদের অবস্থা। এমন পরিস্থিতিতে বারবার উঠে আসছে কিছু প্রশ্ন। অসহায় গাজাবাসীর চিৎকার কেন কানে নিচ্ছে না আরব প্রতিবেশী দেশগুলো? কেন থামানো যাচ্ছে না ইসরায়েলকে? বর্তমানে ইসরায়েলের চাইতে গাজাবাসীর জন্য ভয়ঙ্কর শত্রু হয়ে দাঁড়িয়েছে দুর্ভিক্ষ। চলতি বছরের অক্টোবর থেকে মারাত্মকভাবে হ্রাস পেয়েছে এই অঞ্চলে মানবিক সহায়তার পরিমাণ। শুধুমাত্র উত্তরের এলাকাই নয়, দুর্ভিক্ষের সম্মুখীন হচ্ছে পুরো উপত্যকা। অবিশ্বাস্য রকম বেড়েছে এখানকার খাবারের দাম। কেজি প্রতি চাল ও মসুর ডাল কিনতে খরচ পড়বে 800 টাকার বেশি। বাজার খুঁজেও সহজে মিলবে না তাজা শাকসবজি। প্রায় 2000 টাকা দাম 1 কেজি টমেটোর। মাসের পর মাস মাংস চোখেও দেখে না লক্ষ লক্ষ উদ্বাস্তু। দাতব্য প্রতিষ্ঠানগুলোর বিতরণ করা তাকায়া নামক সুপি তাদের একমাত্র ভরসা। শীতকালে অবরুদ্ধ উপত্যকাটির জন্য প্রাণঘাতী হয়ে উঠছে জ্বালানির অভাব।
ঠান্ডার বিরুদ্ধে লড়াই করতে পারছে না ভয় ও ট্রমায় থাকা নাগরিকদের অপুষ্ট ও দুর্বল শরীর। ভেঙে পড়েছে গোটা অঞ্চলের চিকিৎসা সেবা। জরুরি সরবরাহ ও লোকবলের অভাবে হাসপাতালগুলো কাজ চালাতে পারছে না। বিলাসিতা হয়ে দাঁড়িয়েছে অজু ও গোসল। সাধারণ সাবান কিনতে লাগছে ৬০০ টাকার বেশি। ৩,০০০ টাকায় কিনতে হবে শ্যাম্পুর বোতল। বেছে বেছে সুপেয় পানির উৎসগুলোতে ইসরায়েলি হামলার কারণে ভয়াবহ আকার ধারণ করেছে খাবার জলের অভাব। ক্ষুধার অনুভূতি এখানকার উদ্বাস্তুদের শারীরিক কষ্টের পাশাপাশি হয়ে দাঁড়াচ্ছে অসহনীয় মানসিক কষ্টের কারণ। শীতকালের দীর্ঘ ও ঠান্ডা রাতগুলোতে খাবারের অভাবে বাচ্চাদের কান্না দেখতে বাধ্য হচ্ছেন বাবা মা। প্রিয় সন্তানদের অনাহারে মরে যেতেও দেখেছেন অনেক অভিভাবক। এই মানসিক যন্ত্রণা অন্য কিছুর সাথে তুলনা করা যায় না। সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার হচ্ছে এসব কিছু দেখেও চোখ বন্ধ করে আছে আন্তর্জাতিক মহল। মানবিক বিপর্যয়ের একেবারে শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে অবরুদ্ধ গাজা। জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি সংস্থা সহ বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য বলছে একই কথা। আন্তর্জাতিক গণমাধ্যম ও সংশ্লিষ্ট মহলগুলোর সতর্কতার পরেও উন্নতি হয়নি পরিস্থিতি। ত্রাণ সহায়তায় নিয়োজিত সংস্থাগুলো বলছে, আকাশ, সমুদ্র পথ ও সীমিত আকারে সীমান্ত দিয়ে বিভিন্ন দেশের সরবরাহ করা ত্রাণ গাজার ২৩ লাখ মানুষের জন্য মোটেও যথেষ্ট নয়। এমন পরিস্থিতি চলতে থাকলে যুদ্ধ বন্ধের আগেই হিসাবের বাইরে চলে যাবে উদ্বাস্তুদের অনেক বড় একটি অংশ। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।